হামে আরও 4 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক। জ্বর হলে স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। পরাজয়ের দলিল বলে সংবিধান ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, মন্তব্য চিফ হুইপের। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের লক্ষণ দেখছে জামায়াত। আজও পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, দেশে তেলের কোনো সংকট নেই, দাবি এলজিআরডি প্রতিমন্ত্রীর। এবং নজিরবিহীন মূল্যবৃদ্ধির পরও মিলছে না এলপি গ্যাস, রাজধানীর নিত্যপণ্যের বাজারও ঊর্ধ্বমুখী, বিপাকে ক্রেতা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি হাম। গেল 24 ঘন্টায় টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জে 4 শিশুর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালেও এখনও 13 শিশু চিকিৎসাধীন। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 শিশু মারা যায়। ওই হাসপাতালে ভর্তি আছে 67 জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে হাম আক্রান্ত নতুন নতুন রোগী। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গেল 24 ঘন্টায় 4 শিশু সুস্থতার দিকে যাওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে জ্বর হলেই শিশুদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রথমত আপনার জ্বর ছিল, তারপরে হাম উঠেছে, তারপর থেকে আমরা এখানে খুব খারাপ অবস্থায় এসেছিলাম, নিউমোনিয়া হয়েছিল এবং হাম বের হয়েছে, অবস্থা খুব একটা ভালো ছিল না। চিকিৎসা নিচ্ছে, আল্লাহর রহমত চিকিৎসা করে সুস্থ আছে বাচ্চা। যাতে এরকম শিশুর যাতে এই সমস্যাটাতে না হয়, হামের যাতে টিকা আসে। আমরা 4 দিন ধরে ভর্তি আছি, ভালোই হলো চিকিৎসা, বাড়িতে। সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলেও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় একথা বলেন চিফ হুইপ। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, জামায়াতও সে পথের নাবিক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আরও জানাচ্ছেন মুদাসির আলী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান সময়ে এর প্রভাব ও এর গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই লক্ষ্যেই কাজ করছেন তারা। আমাদের নেতা বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন, তিনি বলেছেন আবু সাইদের কবর জিয়াদ করার পক্ষে, আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে, 90-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সকলের পক্ষে। আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব, যেভাবে হয়েছে সেইভাবে। জুলাই সনদ নিয়ে কোনো অপরাজনীতি বিএনপি গ্রহণ করবে না বলে জানান চিফ হুইপ। বিরোধী দলের নেতৃবৃন্দ যেভাবে চাইছেন সেভাবে কোনো দিকে কোনো কিছুতে পড়ে না বলেই সেটা আমরা বিরোধিতা করি। এদিকে আওয়ামী লীগ পাকিস্তান আমলে সরকার প্রধান হওয়ার চেষ্টা করেছে, আর জামায়াত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে, তা পার্থক্যটা কোথায়? মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপির জন্ম বলে মত দেন আব্দুস সালাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ সংক্রামক রোগ যা বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতীয়মান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কেরানীগঞ্জে দায়িত্বশীল সমাবেশে কথা বলেন তিনি। বলেন, জনগণের ন্যায্য অধিকার তাদের হাতে পৌঁছে না দেয়া পর্যন্ত জামায়াত সহ 11 দলের সংগ্রাম চলবে। সবাইকে আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতে আমির বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে, তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে ইস্পাত কঠিন জবাব দেওয়া হবে। ফ্যাসিবাদ একটা রোগ, নির্দিষ্ট রোগী মারা গেলেও ফ্যাসিবাদ মারা গেছে এটা বলতে পারবেন না। এটা একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় এবং সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। আসুন আমরা আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ জনগণের
ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে দেওয়া পর্যন্ত 11 দল এবং বাংলাদেশ জামাত ইসলামের লড়াই অব্যাহত থাকবে। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ভুক্তভোগীদের অভিযোগ, একটি অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে পেট্রোল পাম্পগুলোতে অব্যবস্থাপনা ও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে দ্রুত কার্যকর সমাধান না এলে এই দুর্ভোগ আরও বাড়বে বলেই শঙ্কা সংশ্লিষ্টদের। নাজমুল ইসলামের প্রতিবেদন। ছুটির দিন শুক্রবারও রাজধানীর তেলের পাম্পগুলোতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। রাজধানীর বিজয় সরণি, মহাখালী, মৎস্য ভবন, মিরপুর, শেওড়াপাড়া ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে একই অবস্থা। কোথাও মোটরসাইকেল ও প্রাইভেট কারের লাইন কয়েক কিলোমিটার দীর্ঘ হয়েছে। 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ক্রেতাদের। কেউ কেউ এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না। সকাল 6টা সিরিয়াল দিছি, আমার সামনে আরো 200 গাড়ি আছে, এখন কখন তেল পাবো জানি না। ঈদের 2 দিন আগে গাড়ি বন্ধ করছি, তেল নাই। আজকে মনে করেন এই সিরিয়ালে 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। 3 দিন ধরে ঘুরতেছি ঢাকা শহরে, রাত্রে বেরোই, সকালে বেরোই, ভার্সিটির আগে বেরোই, পরে বেরোই, কোনো জায়গায় তেল নাই। ভুক্তভোগীদের অভিযোগ, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। কোথাও তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখা হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকেই। তো আমরা তো মূলত মনে করতেছি সিন্ডিকেট এমন কেন হবে? তেল তো অ্যাভেলেবেল আসতেছি, দেখতেছি, শুনতেছি, কিন্তু আমরা তো পাইতেছি না ভাই। যেখানে ধান সিদ্ধ করে ওখানে দিয়ে তার তেল লোড করে ধান রেখে রাখতেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম নয়। তবে হঠাৎ অতিরিক্ত চাহিদা ও ফুল ট্যাঙ্ক করার প্রবণতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তেলের অবস্থা বলতে আগের মতোই আছে, এখনো মানুষের চাপ ওইভাবেই চলতেছে। রেশনিং করে দিচ্ছি, বাইকে 500, গাড়িতে 2000 বা 2500। আমরা পর্যাপ্ত পাই না, পর্যাপ্ত পাইলে তো ফুল দিতেন। আমাদের যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ আমরা পাচ্ছি না। এদিকে পেট্রোল পাম্পগুলিতে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর নজরদারির কথা জানালেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাঠে যদি কোনো অনিয়ম পাই সেটির বিষয়ে পেট্রোল পাম্পের বিরুদ্ধে বা পেট্রোল পাম্প মালিকদের বিরুদ্ধে বা অন্য যে কোনো বিষয়ে আমি মোবাইল কোড করার জন্য আমি মূলত মাঠে কাজ করছি। রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা জ্বালানি সংকটের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সমাধান না হলে এ দুর্ভোগ আরও তীব্র হবে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বিকল্প পথে সৌদি আরব থেকে আনা হচ্ছে আরও 1 লাখ টন তেল। তবে অবৈধ মজুতদার ও পাচারকারীদের দৌরাত্মে এখনও ফিলিং স্টেশনে রয়েছে জ্বালানি সংকট। এতে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালকরা। যদিও মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। আরও জানাচ্ছেন তাসিন তারিন। ময়মনসিংহ টাউন হল পেট্রোল পাম্পে তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পাওয়ায় অভিযোগ করেন চালকরা। যারা অনেক কষ্টে তেল পাচ্ছেন তাদের চোখে মুখে তৃপ্তির হাসি। দুর্ভোগ লাঘবে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান পরিবহন চালকরা। অনেক লাইন ভাই, এত ধৈর্য গুলাবো না, যতটুকু আছে বাড়িতে নিয়ে গাড়ি বন্ধ করে রেখে দেবো। এই জনভোগান্তি এর আর কবে শেষ হবে? এটা আমরা সমাপ্তি চাই। কর্মহীন মানুষ হয়ে যাব, কর্মহীন। দীর্ঘ অপেক্ষার পরে আমি তেল পাই এবং 500 টাকার তেল পাই। এদিকে শৃঙ্খলা বজায় রাখতে পাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতি বাইকে 500 ও গাড়িতে দেয়া হচ্ছে 1500 টাকার জ্বালানি তেল। 500 টাকা করে সবাইকে দিছে, বাট আমার এতটা লাগবে না, আমি 200 টাকার পাইছি, আলহামদুলিল্লাহ। রংপুর নগরীর বেশিরভাগ পেট্রোল পাম্পেই দেখা যাচ্ছে এমন চিত্র। পাম্পে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়ানো চালকদের অনেকেরই অভিযোগ, খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেট্রোল পাম্প থেকে তেল কিনে বাইরে চড়া দামে বিক্রি করছে। চাহিদা তুলনায় বেশি যারা করার চেষ্টা করছে, এটা বন্ধ করতে হবে। 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে আসার পরে এখান থেকে এসে দেখি 2-1টা গাড়ি অনলাইন আমাদের আগে তেল নিয়ে যাচ্ছে। নওগাঁ জেলাতেও দুর্ভোগে পড়েছেন কৃষক সহ যাতায়াত নির্ভর কর্মজীবীরা। পাম্পে আসা কোনো তেল পাওয়া যাচ্ছে না, বুড়া ছেঁচা লাগে, আমার বুড়া নিহতে একটু পানি নাই। সেচের কাজ কিভাবে চালাবো? আমাদের ধান কি মারা যাবে না ধান আমরা তো ঘরে তুলতে পারবো? বৈধ কাগজপত্র থাকলে মোটরসাইকেল চালকদের তেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় নওগাঁ জেলা প্রশাসন। তেলগুলো আসে, তারপরে এখন আমাদের লিখিতভাবে আসে যে কোন কম্পিউটার আসছে, আমরা সেগুলো মনিটর করি। এদিকে মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি ভোজায় 4500 লিটার জ্বালানি তেল ও ডিজেল জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। জিম্মায় রাখা হয়েছে
বাকি বিষয়ের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। অন্যদিকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বিকল্প পথে সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করা হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার চাপের মুখে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে মিতব্যয়ী হওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশে কোনো ধরনের তেলের সংকট নেই উল্লেখ করে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। টাঙ্গাইল শহরে বাজার পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। জানান সরকার আগামী 3 মাসের পরিকল্পনা হাতে নিয়েছে, সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সন্ধ্যা 6টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় 30% কমিয়ে আনা। জ্বালানি তেলের সংকট নাই, সাপ্লাই চেইন আমাদের ঠিক আছে, তবে যেহেতু যুদ্ধ চলছে আগামী 3 মাসের একটি পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। ইতিমধ্যেই গতকাল ক্যাবিনেটের কিছু সিদ্ধান্ত হয়েছে, আপনারা গতকাল প্রেস কনফারেন্সে শুনেছেন যে ঢাকা শহরের সহ বড় বড় মার্কেটগুলি সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। অফিসের টাইম সীমা 9টা থেকে 4টা করা হয়েছে। স্কুল কলেজের ব্যাপারে রবি সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এবং সচিবদের আমাদের চলাচলের যে তেলের বরাদ্দ এটি 30% কালকে বাতিল করে দেওয়া হয়েছে। এলপি গ্যাসের দাম 387 টাকা বাড়ানোর পরও 12 কেজি সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা এই পরিস্থিতির দায় ডিলারদের কাঁধে চাপালেও ডিলাররা বলছেন তারা সরকার নির্ধারিত দামে বিক্রি করছেন। ভোক্তারা বলছেন আগে থেকেই নিত্যপণ্যের দামে দিশেহারা অবস্থা। এখন সিলিন্ডারের বাড়তি ব্যয়ে জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। আরও জানাচ্ছেন তারিকুল ইসলাম। হোটেল রেস্তোরাঁয় রান্নার একমাত্র উপায় এলপিজি গ্যাস, কিন্তু বৃহস্পতিবার থেকে সিলিন্ডারের হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় হোটেল ব্যবসায়ীরা। 2000 টাকার উপরে মনে করেন এখন আমগো কিনতে হইতেছে, তাহলে আমরা ব্যবসায়ীরা যে বর্তমানে যে অবস্থা, ময়দার দাম, চিনির দাম সবকিছু মোটামুটি বাড়তি, তাহলে আমরা স্টাফ চালাইতে পারছি না ঠিক মতো, নিজেকেও ভাড়া দিয়ে চলতে অনেক টাফ হইতেছে। সামনের দিকে ব্যবসা করতে পারবো কিনা আদৌ তাও বলতে পারতেছি না। নতুন করে এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখন প্রতি কেজি এলপিজির দাম 144 টাকা 4 পয়সা। আর সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1728 টাকায়, যা আগের মাসের চেয়ে 387 টাকা বেশি। বাজারে যখন সব পণ্যের দাম বাড়ছে, ঠিক তখনই এলপিজির এই মূল্যবৃদ্ধি ছোট ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য যেন মরার উপরে খরার ঘা। আমাদের যে ব্যবসাটা এখন, আগে মনে করেন সেল বেশি ছিল, গ্যাসের দামটা কম ছিল, আমাদের জন্য অনেক ভালো ছিল। এখন তো ব্যবসা নাই এক কথা, দ্বিতীয়ত সব জিনিসের দাম বাড়তি, যেমন তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, তাহলে আমরা কি করব? কারণ আমাদের আর কোনো কিছু করার নাই, ব্যবসা বাধ্যতামূলক সাইডা দিতে হবে। সরকারি ঘোষণা আর বাস্তব বাজার, এই দুইয়ের ফারাক কমাতে নজরদারি জোরদারের দাবি ভোক্তা ও ব্যবসায়ীদের। গ্যাসের দাম বাড়াইছে, চলার তো আমরা রাস্তা নেই, গরিব মানুষ কিভাবে চলি কয়। গ্যাসের দাম বাড়াইছে, আমাদের বোতল আছে 4200 টাকা, বড় বোতল 35 কেজি, এই বোতল হয়েছে এখন আপনার 8000 টাকা, কিভাবে চলি আমরা কয়। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে এই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেল ও মশলার বাজার। সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাড়ছে মশলার দাম। সপ্তাহ ব্যবধানে কিসমিস, আলু বোখারা কিনতে হচ্ছে দ্বিগুণ মূল্যে। বেড়েছে সবজির দাম, মুরগির দরও চড়া। অন্যান্য চাল আগের দরে বিক্রি হলেও ঊর্ধ্বমুখী পোলাও চালের দাম। তবে স্থিতিশীল রয়েছে আদা, রসুন, পেঁয়াজের বাজার। এমআর আসাদের রিপোর্ট। সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি থাকায় 1 মাস ধরে অনিশ্চয়তা ছিল নিত্যপণ্যের বাজারে। চলতি সপ্তাহে কোম্পানি থেকে সরবরাহ কিছুটা বাড়লেও ঘাটতি কাটেনি পুরোপুরি। এর মধ্যে কোরবানির ঈদ 2 মাস দূরে থাকলেও দাম বেড়েছে সব রকমের মশলার। কিসমিস, আলু বোখারার দাম দ্বিগুণ। এদিকে পোলাও চাল কেজিতে বেড়েছে 30 টাকা। এক সপ্তাহের মধ্যে চিনির দাম বাড়ার শঙ্কাও জানান বিক্রেতারা। পোলাও চাল 1 কেজি মনে করেন যে 20 থেকে 30 টাকা আগেই বাইরে রয়েছে, এটা কোনো কমানোর কোনো গতি দেখতেছি না। তবে যেই দ্বন্দ্ব চালানি এরা বলে যে আরো রেট বাড়বে। কিসমিস, আলু বোখারা, কাঠবাদাম এগুলো 1 কেজি 2 থেকে 300 টাকা বাড়ছে। দিচ্ছে যে কম আর রেট একবারে মানে বডি রেট সামান্য লাভ দিছে আমাদের, 1 লিটারে 2 টাকা করে লাভ দিছে। এখন বেশি বাড়ছে আলু বোখারা, কিসমিস
2-3টা জিনিসই বেশি বাড়ছে। এলাচ তো আগে থেকে ঊর্ধ্বগতির দিকে। মাছ মাংসের দামেও পুরোপুরি স্বস্তি নেই। সোনালী মুরগির কেজি 400 টাকার উপরে, ব্রয়লারের কেজি 200 ছুঁই, আর দেশি মাছে হাত দিতেই সাহস পাচ্ছেন না মধ্যবিত্তরা। রিটা মাছ আছে নদীর 1000 টাকা কেজি, তারাবাই মাছ 1000 টাকা কেজি, ছোট বাইল্লা আছে 800, বড় বাইল্লা আছে 1200, মেনিয়া ফইলি মাছ আছে 600, বড় বাইং মাছ 1400। এটা মেঘনার মাছ, এটা 1600, এটা 1400, রুই মাছ এটা 800, পাবদা মাছ 700। খুচরা আমরা 420 টাকা বেচছি, 410 টাকা বেচছি। সোনালী মুরগির দামটা আবার 20 টাকা কমছে, আমরা কমাই দিচ্ছি। অপরিবর্তিত আছে সবজির বাজার। আলু 20 আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট। জুমার নামাজের পর অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে অশান্তির মূল কারণ হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশে ওই দেশগুলোর পণ্য অবিলম্বে বয়কট করার আহ্বান জানান তারা। এছাড়াও সমাবেশে ইরানে হামলার তীব্র নিন্দা জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ অন্যান্য সদস্যরাও। চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পরিমাণ বাড়বে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, এই মাসে দেশের উপর দিয়ে 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বলেন, ফেব্রুয়ারি থেকে দেশের তাপমাত্রা বাড়তে থাকে। এপ্রিলে সেটা ভয়াবহ রূপ নেয়। তীব্র তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রার পারদ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। মার্চ মাসে আমাদের তাপমাত্রা বাড়া শুরু হয়, ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে অনেক সময় শুরু হয়, আর সেটা এপ্রিলে গিয়ে পিকে ওঠে, যেহেতু এপ্রিল আমাদের সবচেয়ে উষ্ণতম মাস। আর মে থেকে আবার কিছুটা নামা শুরু হয়। গতকালকে আমাদের সর্বোচ্চ তাপ আসছে চুয়াডাঙ্গায় 38.5, আর এই সময় আমাদের তাপমাত্রা 40 বা তার বেশি উঠতে পারে, বিশেষ করে এপ্রিলে 6 তারিখ বা 7 তারিখ। এই সময় গিয়ে তাপমাত্রাটা বৃষ্টির কারণে বা কালবৈশাখী ঝড়ের কারণে তাপমাত্রাটা কিছুটা কমে আসতে পারে। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাড় নলকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসের চালক ও হেলপার সহ 3 জন নিহত হয়েছেন। বেলা 11টার দিকে বুরসা পরিবহনের একটি বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝে ধাক্কা লাগে। এতে অন্তত 15 জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও 1 জন মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধার কাজ চালায়। সংশ্লিষ্ট থানার ওসি আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বাসটা ময়মনসিংহ যাওয়ার পথে ঢাকাগামী নলকা ব্রিজের পশ্চিম পাশে টাওয়ার দুটোর সামনে এটা নিজের আইল্যান্ডের উপর উঠাই দেয়। পরবর্তীতে তাৎক্ষণিক 2 জন স্পট ডেড মারা যায়, আরেকজন হাসপাতালে নেওয়ার পর মোট 3 জন মারা যায়। আহত হয়েছে প্রায় 10-12 জন। নওগাঁর আত্রাই নদীর উপর 5 বছর ধরে বন্ধ রয়েছে সেতুর নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করে চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পুনরায় টেন্ডার করে জুনের মধ্যে ব্রিজটি চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছে এলজিইডি। মোহাম্মদ হাবিবুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর কালনা খেয়াঘাটে সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় নদীর 2 পাড়ের হাজারো মানুষ পারাপারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের নদী পারাপারে ঝুঁকি বাড়ছে। মেয়াদ শেষ হওয়ার পরও ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এসিএল, MAHCL ডন কাজ অসম্পূর্ণ রেখে চলে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ছেন মহিষবাতান, কালনা, জিনতপুর ও খেজুর ইউনিয়নের মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে প্রায় 15 কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের। ব্রিজটা দীর্ঘ 5 বছর থেকে হতে হতে কাজ এখন বন্ধ আছে। ব্রিজটা চালু হয়ে গেলে আমার 2 পার্শ্বের মানুষই ভালো চলাচল করতে পারবো। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমাদের সুবিধা হবে এলাকা গ্রামবাসীর জন্য। নদীর ওই পারে এই পারের লোকের চলাফেরার জন্য খুবই মুশকিল। ঘাট পার হতে দেরি হয়, তাই জন্য ব্রিজটা হলে খুব সুবিধা হয়। ব্রিজটা কাজ বন্ধ হয়ে গেছে, কন্ট্রাক্টর সব পালায় চলে গেছে। বারবার তাগাদা দিয়েও ঠিকাদার কাজ শেষ না করায় পুনরায় টেন্ডারের মাধ্যমে জুন মাসের মধ্যে সেতুটি চলাচলের উপযোগী করার কথা জানান এলজিইডির প্রকৌশলী। আমরা আশা করছি এটা সময়বর্ধিতকরণ করলে এটা জুন 2026-এ শেষ হবে। ঠিকাদারের সাথে যোগাযোগ করা হয়েছে
যদি এই ওনাদের সময়ের মধ্যে যদি ওনারা কাজ সমাপ্ত করতে পারে তাহলে কন্টিনিউ হবে প্রজেক্ট, নাহলে ওনাদের ঠিকাদারি ক্যান্সেল করে নতুন করে আবার শুরু হবে। স্থানীয়দের দাবি দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করা হোক। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কুয়েতের জাতীয় একটি তেল পরিশোধনাগারে আঘাত এনেছে ইরানের ড্রোন। এক সেতু ধ্বংসের জবাবে 8 সেতুর হিট লিস্ট প্রকাশ করেছে ইরান। ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক মিসাইল লঞ্চার অক্ষত রয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সমঝোতা করে হরমুজ প্রণালী দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। কুয়েতের জাতীয় তেল কোম্পানির একটি পরিশোধনাগারে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। এতে আগুন লেগে যায় ওই তেল পরিশোধনাগারে। যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। যুক্তরাষ্ট্র ইসরায়েল 1 মাসেরও বেশি সময় ধরে টানা হামলা চালালেও এখনও ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক মিসাইল লঞ্চার অক্ষত রয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের একটি সেতু ধ্বংসের জবাবে 8টি সেতুর হিটলিস্ট প্রকাশ করেছে দেশটি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড। ঐশী আলম, মোহনা সংবাদ। পূর্ব ঘোষণা মোতাবেক ইরান জুড়ে ফের তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশটির কারাজ শহরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতুতে হামলায় 8 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এদিকে যুদ্ধ চলমান থাকলে হরমুজ প্রণালী কখনো স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া। ঐশী আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ধ্বংস হয়ে গেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফেরানোর হুমকি দেওয়ার পরেই এই হামলা চালানো হয়। ইরানের কারাজ শহরে অবস্থিত ওই সেতুতে 3টি বোমা ফেলা হয়েছে। হামলায় 8 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। আহবাদ শহর ও ইস্পাহান প্রদেশের 2টি বৃহত্তম ইস্পাত কারখানাতেও হামলা করেছে যৌথ বাহিনী। তেহরানের 100 বর্ষ পুরনো একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রেও ফেলা হয়েছে বোমা। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও ইলিয়াস শহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান থাকলে হরমুজ প্রণালী কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া। ঐশী আলম, মোহনা সংবাদ। কঙ্গোতে ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে আইসিসের সঙ্গে যুক্ত বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে কমপক্ষে 43 জন নিহত এবং 44টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইটের তথ্য মতে 2020 থেকে 2025 সালের মধ্যে পূর্ব কঙ্গোয় বেসামরিকদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার প্রায় 1/4 জন্য এডিএফ দায়ী। একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে গিয়ে ওই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কঙ্গোর সেনাবাহিনী। কক্সবাজার সমুদ্র সৈকতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, কক্সবাজারের সার্ফিং এর সঙ্গে যুক্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করবে। সম্প্রতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সার্ফারদের সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এছাড়া খেলোয়াড়দের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান শুরু হয়েছে। এতে খেলোয়াড়রা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদেরকে একটি করে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে আপনারা দেশের সামাজিক ব্যবস্থাপনায় অনেক সুযোগ সুবিধা আমরা সেই প্রদান করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা এই কর্মসূচির মাধ্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি।
টানা তৃতীয়বার দেশ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় পদত্যাগ করলেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা। 2018 সাল থেকে ফেডারেশনের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে প্লে অফ ফাইনালে হেরে ইতালি বিশ্বকাপে উঠতে না পারার পর থেকেই তার উপর পদত্যাগের তীব্র চাপ ছিল। এমনকি দেশটির সরকারের পক্ষ থেকেও তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। 1934, 1938, 1982 ও 2006 সালের আসরের শিরোপাজয়ী ইতালি সর্বশেষ বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল 2014 সালে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হামে আরো 4 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক। জ্বর হলেই স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। পরাজয়ের দলিল বলে সংবিধান ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, মন্তব্য চিফ হুইপের। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের লক্ষণ দেখছে জামায়াত। আজও পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, দেশে তেলের কোনো সংকট নেই দাবি এলজিআরডি প্রতিমন্ত্রীর। এবং নজিরবিহীন মূল্যবৃদ্ধির পরও মিলছে না এলপি গ্যাস, রাজধানীর নিত্যপণ্যের বাজারও ঊর্ধ্বমুখী, বিপাকে ক্রেতা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।